আপনি এ পর্যন্ত কতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন? প্রায় 450-500 মতো হয়েছে। চলচ্চিত্রে যারা অভিনয় করেন তাদের নামটাকে একটু পরিবর্তন করা হয়, এই পরিবর্তনের ভিতরে কোনো গল্প আছে কিনা? চাঁদটা বাদ দিয়ে সুলতানা নামটাই রাখা হলো আর কি। খল চরিত্রে অভিনয় করেছেন। কাজের বেটি রহিমা, শাবানা ম্যাডামের চুল কেটে দেই, তো এটার জন্য আমাকে অনেক জবাবদিহি করতে হয়েছে দর্শকদের কাছে। একক নায়িকা হিসেবেও তো করেছেন, সেভাবে করে যে নায়িকার মানে চরিত্রে অভিনয়ের সুযোগ তো কম তৈরি হলো, এটা নিয়ে আপনার মধ্যে কি ধরনের বিষয় কাজ করে, আক্ষেপ? হয়তো আমার এমন কিছু ছিল না যার জন্য আমি একক নায়িকা হয়ে ওইভাবে আসতে পারি নাই। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের এক উজ্জ্বল নাম সুলতানা। 70-80 দশকে নায়ক নায়িকার বোন, ভাবি কিংবা সহশিল্পী হিসাবে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। আজও তিনি সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। শিশু শিল্পী হিসাবে চলচ্চিত্রে তার পদার্পণ ঘটেছিল। আজ আমরা শুনব এই অতিথির শৈশব, সংগ্রাম, সফলতা, আক্ষেপ এবং প্রবাস জীবনের গল্প। চলুন চলে যাই সুলতানার কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই যে এতদিন পরে আমরা সুলতানাকে দেখতে পেলাম, এর কাহিনী কি, এর পেছনের গল্প কি, আমরা সেটা প্রথমে একটু জেনে নেই। পেছনের গল্প তেমন কিছু না, আমি অনেক দিন বাইরে ছিলাম, আবার আমি ফিরে এসেছি প্রায় 25 বছর পর। আমি বাইরে ছিলাম যার জন্য আমাকে মানে এদেশে থাকতে পারিনি আর কি। কিন্তু আপনি তো এখনো মানুষের হৃদয়ে সেই একই রকমভাবে স্থান দখল করে আছেন। আমরা একটু শুনতে চাইবো আপনার সেই শৈশবের গল্প, কখন থেকে আপনি অভিনয়ে এলেন। আমি জানি খুব ছোট বয়সে এসেছেন, সেই গল্পগুলি শুনি। আমি স্কুলে আমার একটা নাটক হয়েছিল, আমি যখন স্কুলে, তখন আমি ক্লাস 3-তে পড়ি। তো ওই নাটকে আমাদের শ্রদ্ধেয় রানী সরকার উনি ছিলেন। তো উনি আমাকে দেখার পরে তখন আমাকে ডাকলো, এদিকে আসো। তখন বললো যে তুমি বেশ সুন্দর অভিনয় করো, তো তুমি কি ছবিতে অভিনয় করবা? তখন আমি বললাম যে আমি তো বলতে পারবো না, আমার বাবাকে জিজ্ঞেস করি। তো সেই তখন থেকে আমার তার হাত ধরেই আমি চলচ্চিত্রে আসার সুযোগ পেয়েছি আর কি। এবং আমার প্রথম ছবি ছিল অপরিচিতা, আজমল ফিল্মসের। ওখানে ছিলাম আমি শওকত আকবরের, ওনার আমি ছোট বোন ছিলাম। সেই থেকেই শুরু হয়ে গেল। এবং আপনি আপনার জন্ম পাবনায়, আমি একটু সেই শৈশবের কথাও শুনতে চাই। পাবনায় অবশ্য আমি ছিলাম না। আমি পাবনায় যখন জন্ম হয়েছে, আমার বাবা আমাকে 1 বছর বয়সেই নিয়ে চলে এসেছিল এখানে। এই জন্য পাবনার আমি কোনো স্মৃতি বা কোনো কিছু বলতে পারবো না, শুধু পাবনা আমার দাদা বাড়ি, এইটুকুই আমি বলতে পারবো। এবং আপনার নাম অন্য একটি নাম ছিল, পুরো নাম অন্য ছিল, এবং চলচ্চিত্রে আসার জন্যই কি সুলতানাত নাম নেওয়া হলো কিনা? হ্যাঁ, আমার বাবা আমার নাম রেখেছিল চাঁদ সুলতানা, কিন্তু চলচ্চিত্রে আসার পরে আমার শুধু আর কি সুলতানা নামটা রাখা হলো এইভাবেই। মানে আমরা সবসময় দেখে থাকি যে চলচ্চিত্রে যারা অভিনয় করেন তাদের নামটাকে একটু পরিবর্তন করা হয়, এই পরিবর্তনের ভিতরে কোনো গল্প আছে কিনা? পরিবর্তন ঠিক না, শুধু আমার ওই চাঁদটা বাদ দিয়ে সুলতানা নামটাই রাখা হলো আর কি। এইখান থেকেই শুরু আমার জীবনের সব কিছু। এই যে রানী সরকারের হাত ধরে আপনার অভিনয়ে আসা, তারপর থেকে কিভাবে করে মানে অনেক অনেক চলচ্চিত্রে তো অভিনয় করলেন, ধাপে ধাপে আমরা একটু গল্পগুলো শুনি। আমি প্রথম ছবি অপরিচিতা করার পরে তখন আবার আপনার এতেশাম, ওনাকে নিশ্চয়ই সবাই জানেন, সবাই চেনেন। তো ওনার একটা ছবি হয়েছিল তখন, চাঁদ চাঁদনি, তারপরে চকরি। তা আমি চকরিতে প্রথম আসি, আমি ওনাদের প্রোডাকশনে। ওই চকরিতে আমি তখন আর কি ছোট্ট মেয়ের একটা রোল করি, এবং আমার বাবা ছিলেন শ্রদ্ধেয় মোস্তফা। তো ওনারই মেয়ের চরিত্রে আমি, ওখান থেকে আমার
বাকিটা শুরু আর কি। চকরি তো অনেক নামকরা একটি ফিল্ম, হ্যাঁ। এই কারণে বোধহয় ওখান থেকে আপনার সেই এখান টার্নিং থেকে- বলা যায়। হ্যাঁ, ওখান থেকে আমার টার্নিংটা। এবং ওই প্রোডাকশনে আমি অনেক ছবি করেছি, চকরি, চাঁদ চাঁদনি, ছোটে সাহাব, এইসব ছবি দিয়ে আমার। তারপরে নাচের পুতুলও আমার জীবনের অনেক সুন্দর একটা ছবি, শ্রেষ্ঠ ছবি। এখান থেকেই আমার শুরু সব কিছু। এই যে বোন বা ভাবি বা সহশিল্পী হিসাবে অভিনয় করা, একক নায়িকা হিসাবেও তো করেছেন, সেই চলচ্চিত্রগুলোর নাম শুনতে চাই এবং সেখানকার অভিজ্ঞতাগুলো শুনতে চাই। আমি একক হিসেবে আমার প্রথম ছবি ছিল সপ্তডিঙ্গা, তারপরে মিশর কুমারী, এই সব ছবি দিয়েই আর কি। আমার বেশি ছবিতে আমার ওরকম ছিল না, আমি দুটো ছবিতেই আমার বেশিরভাগ ছিল আমি নায়িকা হিসেবে। তারপরে আঁকা বাঁকাতেও করেছি, আঁকা বাঁকা ছিল আমার ছবি, ওটাতেও আমি নায়িকা ছিলাম। তো আমার ওখানে কবরী উনিও ছিলেন। তো এইভাবেই আমার বাকিটা জীবন এই শুরু হয় আর কি। আপনি তো একক নায়িকা হিসেবেও কাজ করেছেন এবং আপনার চেহারার মধ্যে একটা অভিজাত ব্যাপার ছিল, কিন্তু কিন্তু সেভাবে করে যে নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ তো কম তৈরি হলো, এটা নিয়ে আপনার মধ্যে কি ধরনের বিষয় কাজ করে, আক্ষেপ বা অভিযোগ, কি বলবো এটা, সেইটা সেই অভিযোগ আমার কিছু নাই, হয়তো আমার এমন কিছু ছিল না যার জন্য আমি একক নায়িকা হয়ে ওইভাবে আসতে পারি নাই সবার মাঝে, এটাই আর কি। কেন আমার আক্ষেপ হয়তো অনেক থাকতে পারে, কিন্তু আমার কোনো প্রকাশ নাই। কি ধরনের অভিজ্ঞতাগুলো হতো একটা থেকে একটা চলচ্চিত্রে? আমার ছবির মধ্যে মমতাজ আলী ওনার ছবি ছিলেন যে রক্তাক্ত বাংলা, এবং ওই ছবিটা করে আমি যে আমাকে এখন সবাই এক নামেই বলে চিনে আর কি, যে ও দাদা ভাই মূর্তি বানাও। তো এই ছবি থেকেই আমার জীবনের এখান থেকে আমি যা পেয়েছি আমার আর বোধহয় আমি জানি না আর এই জীবনে আমি আর পাবো কি না। তো এই ছবি আমাকে যে যেখানেই দেখে ওই গানটা দিয়েই আমাকে করে যে আপনি না এই ছবিতে এই গানটা গেয়েছেন, আমি বললাম জি। তো এর থেকে বেশি পাওয়া আমার আর কোনো কিছুই নাই। না, রক্তাক্ত বাংলা সম্পর্কে আমি আরেকটু বেশি করে জানতে চাইবো। তার আগে শুনতে চাইবো যে এই যে অনেক অনেক বান্ধবী চরিত্রে, ভাবি চরিত্রে করা, সেইখান থেকে যে কি ধরনের মজার অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা বান্ধবী চরিত্র যেমন আমি শাবানা আপা ওনার সাথে করেছি, তারপরে ববিতার সাথে করেছি, তারপরে কবরী ম্যাডাম ওনার সাথে করেছি। তো এক একজনের সাথে এক একভাবেই আমার চরিত্রগুলো ওইভাবেই জানি না আমি ফুটিয়ে তুলতে পেরেছি কিনা। তবে বিনিময় ছবিতে আমি আর কবরী, আমি বান্ধবী ছিলাম। তো এই ছবিটা আমার জন্য অনেক অনেক পাওয়া আর কি। এবং এর একটা গান আছে, ওই গানের জন্যই সবাই আমাকে এখনো খুব মনে রেখেছে। একই ধরনেরই কিন্তু বান্ধবীর সাথে নায়িকার চরিত্রটা কিন্তু সমান্তরাল ভাবে চলে। সেখানে কি ধরনের কাজ করতো? যেমন বিনিময়তে নিজেকে প্রস্তুত করার জন্য বিনিময়ের ছবিতে কবরী বোবা ছিলেন, তো এখন হিরোর সাথে তার একটা করা, তো সেটা হিরো জানতো না যে সে বোবা, কিন্তু আমি গান ওর হয়ে আমি গান করতাম আর কি বিনিময় ছবিতে। তো ওই চরিত্রটা করার পরে আমি নিজেকে খুব সত্যি কথা বলতে আমি খুব ধন্য মনে করি যে আমাকে এরকম একটা চরিত্র দেওয়া হয়েছে। কে কে ছিলেন, অভিনয় করেছিলেন ওটাতে? আমি ছিলাম, উজ্জ্বল উনি নায়ক ছিলেন, আর কবরী ম্যাডাম ছিলেন। ওটার কি কোনো বিখ্যাত গান বা কোনো সিনের কথা বলবেন? ওইটা ওই যে আমার গানটা, এই গানটাই বেশিরভাগ সবাই খুব পছন্দ করেছে। এই কিছু বলা যায় না, কিছু শোনা হয় না, তবু আমার জানতে কিছু ইচ্ছে করে, এই গানটা ছিল আর কি। এই গানটা খুব সুন্দর ছিল। সেক্ষেত্রে তো আপনি দেখা গেল যে নায়িকা যেহেতু বোবা বললেন, আপনি সবকিছু করে দিয়েছেন, তার মানে প্রেমটা কিন্তু আপনার সাথেই হয়েছিল না? প্রেমটা আমি ওই গাছের আড়ালে যে ওকে ইশারা করে
বলতাম এইভাবে করো, এইভাবে, আর গান আমি গাইতাম, ও লিপ ইয়ে করতো আর কি, মিলাতো। এটাই খুব মজার ছিল আর কি। হিরো ভাবতেছে যে সেই গাচ্ছে, কিন্তু আধো আমি মানে ওর পিছনে পিছনে আমি গাইতাম। এটার জন্য কিরকম প্রস্তুতি ছিল এবং ওই ওই সেটে কি ধরনের মজা বা কি ধরনের পরিবেশ তৈরি হতো? এটার জন্য পরিবেশ অনেক মানে আসলেই মজা ছিল, মজার ইয়ে ছিল যে ওকে আমি ইশারা, ও তো বোবা, ও কিছু বুঝতো না ওরকম, তো আমি ওকে সব কিছু মানে হাতে ইশারা করে করে গান যখন করতাম তখন বলতাম যে তুমি এখন লিপ দাও, ঠিক এইভাবেই আর কি। এই যে অনেক অনেক গুণী শিল্পীদের সাথে বড় বড় যারা একদম হিরোইন যাদেরকে আমরা বলি, তাদের সাথে অভিনয় করা, তো আপনি বললেন নাম তাদের, কবরী, শাবানা, ববিতা, এদের কথা বললেন, কার সঙ্গে সবচেয়ে বেশি আপনার সেই মেলবন্ধনটা তৈরি হয়েছিল, আত্মিকতা যেটা বলি আমরা? আসলে আমরা যখন কাজ করেছি, যখন আমার যাদের সাথে আমি কাজ করেছি, তখন কিন্তু একটা আন্তরিকতা সবার মধ্যেই ছিল, সবার মধ্যেই ছিল, এখানে কোনো ভেদাভেদ ছিল না। এবং আমরা কাজ করে একজনের সাথে করলাম ও ভালো, আরেকজনের সাথে করলাম ও এইটা পারে না বা কিছু, এরকম অনেক মন্তব্য হয়, কিন্তু সেই যুগে এরকম কোনো মন্তব্য আমি মনে করি না যে আমি অন্তত বলবো, কারণ আমার সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তারপরে তো আমরা বলবো যে ওনার এই দিকটা ভালো, ওনার এই দিকটা এরকম, এটা তো আমরা বলতে পারি। হ্যাঁ, তা পারেন, কিন্তু তারপরে আমি বলবো সবই ভালো, এখানে কারো আমি ভালো মন্দ আমি মানে বিচার করার মতো আমার ইয়ে নাই, তবে সবাই ভালো। আবার তো নায়কদের বোন হয়েছেন, তো সেই ক্ষেত্রে নায়কদের সম্পর্কিত সময়গুলো বা সিনেমাগুলো, ভাই বোনের সম্পর্ক যেরকম হয় নায়কদের সাথে আমার ঠিক ওই রকমই সম্পর্ক ছিল। তবে আমার একটা ছবি ছিল, সেটা হলো আবার তোরা মানুষ হও, ওটাতে ছিল আমার ভাই ফারুক। তো এই ফারুকের সাথে আমি যে আর কি ভাই বোন যে চরিত্রটা আমি যে করেছি আর কি, তো ওখানে আমার একটা মৃত্যুর ইয়ে ছিল, মারা যাওয়ার। তো ওই ছবির কথা মনে হলে আমার গা এখনো শিরশির করে ওঠে, কেন আতা ভাই উনি, আমি এই প্রসঙ্গে শুনবো আপনার এই আবার তোরা মানুষ হয়, এটা একটা অনেক জনপ্রিয় একটি সিনেমা, আমি এই সম্পর্কে শুনবো। আমরা একটু বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা বিরতি নিয়ে আসছি। আমাদের সাথে আছেন চলচ্চিত্র অভিনেত্রী সুলতানা, তার কাছ থেকে আমরা তার জীবনের গল্পগুলো শুনছি, আমাদের সাথেই থাকুন। আমরা যে প্রসঙ্গ রেখে গিয়েছিলাম আবার তোরা মানুষ হও, সেখানে একটি আপনার হৃদয়স্পর্শী অভিনয়ের জায়গা ছিল, আমরা শুনবো। আবার তোরা মানুষ হয় আমার যে মৃত্যুর সিকোয়েন্সটা আমার করেছিলেন, তো যা আমার একটা গোসল মানে পরিচালক ছিলেন খান আতাউর রহমান। জি, শ্রদ্ধেয় খান আতাউর রহমান সাহেব। তখন আমার ওই সিনটা আমার এখনো মানে মনে হলে আমার গা শিরে ওঠে, কারণ হচ্ছে মনে হলো যে আমি সত্যিই মারা গিয়েছি এবং আমাকে গোসল দেওয়া হচ্ছে, মানে এটাই আমার সবচেয়ে বড় স্মরণীয় একটা। এরকম আসলে চলচ্চিত্রে বললেন যে মৃত্যুর, এরকম মৃত্যু আসলে আপনার কতবার হয়েছে যদি বলি? মৃত্যু আমার এটাতে একবার, আর একবার আমার হয়েছিল আঁকাবাঁকা ছবিতে, মানে আপনি একক নায়িকা ছিলেন ওখানে? হ্যাঁ, ওখানে ছিল আমি মানে ফাঁসি দিয়ে মারা যাই, এই দুইবার আমার এরকম সিন হয়েছে। এরকম মৃত্যু সিনগুলো আসলে করার সময় কি ধরনের পরিবেশ তৈরি করতে হয়, বা এই যে ফাঁসি নিলেন যে ওটাকে বাস্তবধর্মী করার জন্য কিরকম প্রস্তুতি, সেটা একটু শুনি। তখন তো আর কি নিজেকে তো তৈরি করতে হয় ওইভাবেই সেটে, এবং যাতে এটা আমি ফুটিয়ে তুলতে পারি, তো সেভাবে তো একটা মানে পরিস্থিতি তো হয়, এবং আমাদের সাথে যারা কাজ করেন তারাও অনেকটা ইয়ে করে, হেল্প করে, এর মধ্যেই আর কি করতে হয়। আপনি এ পর্যন্ত কতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন? আমার চলচ্চিত্র অভিনয় আমার প্রায় 450-500 মতো হয়েছে আমি এতগুলো ছবিতে, কেন তখন প্রতিটা ছবিতেই আমি একটা শট হলেও আমাকে মানে কাজ করতে হয়েছে, সব তাদের সাথে আমি কাজ করেছি, তা আমার 450-র উপরে ছবি। একসাথে কতগুলো সেটে একসঙ্গে কাজ করা হতো, এবং এই যে শিডিউল মেইনটেইন, এগুলো কিভাবে করতেন? হ্যাঁ, এটা অনেক কষ্ট ছিল,
যেমন সকালে আমরা বের হতাম, আমি রাত্রি 12টা বেজে যেত এবং প্রতিদিন 3-4টা সেটে কাজ করতাম। মানে কোনো ইয়ে ছিল না। এমনও গিয়েছে যে আমি অনেক রাতেও হয়তো নাইট কাজ করতে হয়েছে আমাকে। এইভাবেই আমি কাজ করেছি আর কি। সেই রমরমা এফডিসিতে ছিল তখন, হ্যাঁ। একের পর এক সিনেমা হচ্ছে বিভিন্ন সেটে, হ্যাঁ। অসাধারণ সেই অভিজ্ঞতাগুলো। আপনি আপনার জীবনে মানে প্রেম এসেছে কি? না না, আমার জীবনে কোনো প্রেম আসেনি। না, আপনি যে এখন তো বিবাহিত এবং আপনার সন্তানরা আছে, আপনি প্রবাসে দীর্ঘদিন ছিলেন, তো বিবাহিত জীবনে প্রবেশ করার সেই সময়টা একটু শুনতে চাইবো। এটা আমার আসলে বিবাহিত জীবনটা আমার মানে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের মতো আর কি হয়ে গেছে। মানে একটা পর্যায়ে তো বিয়ে হলো, আপনি তো সুলতানা থেকে একজন বিবাহিত সুলতানায় পরিণত হলেন, সেই জায়গাটা একটু শুনবো। বল। এই তো মানে বিবাহিত জীবন আমার ভালোই ছিল এবং ভালো আছেও। তা ছেলেমেয়েরা, আমি 4টা ছেলে আমার। তো এইভাবেই আর কি আমার জীবনটা চলে যাচ্ছে। ওইটা তো আপনি যখন অনেক অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন, ওরকম একটি পর্যায়ে তো হয়েছে বিয়ে, তারপরে কি আপনার জীবনে কোনো বাধা এসেছে কিনা কাজ করা নিয়ে? না, আমার কাজ করা নিয়ে কোনো সময় কোনো বাধা আসে নাই। আমি সবসময় আমি কাজ করি এবং করে যাচ্ছি এবং আশা রাখি যে করব ভবিষ্যতে। আপনি তো এই যে বললেন 400-র অধিক সিনেমা, মানে জি। সবচেয়ে মনে করার মতো স্মরণীয় সিনেমাগুলো তো বললেন, আবার তোরা মানুষ, রক্তাক্ত প্রান্তরে, এরকম আরো কিছু আমি সিনেমার কথা শুনতে চাইবো। রক্তাক্ত প্রান্তরের কথা পরে শুনবো। রক্তাক্ত বাংলা ছবিটার নাম রক্তাক্ত ছিল, বাংলা, হ্যাঁ। রক্তাক্ত বাংলা। আবার তোরা মানুষ, বিনিময়, মিশর কুমারী, তারপরে চকরিটাও আমার খুব স্মরণীয় ছবি, ছোটে সাহাব। এইরকমই ছবি কয়েকটা আমার জীবনের আর কি সবচেয়ে মানে স্মরণীয় ছবি এগুলা। আপনি তো খল চরিত্রে অভিনয় করেছেন। হ্যাঁ, তো সেটা সব সময় ভালো করতে করতে খল চরিত্রে, মানে ভালোটাই সবাই দর্শকরা বেশি গ্রহণ করেছিল, সেটা খল চরিত্রে করতে গিয়ে কি আপনি সফল হতে পেরেছিলেন? হ্যাঁ, আমার ছবি ছিল ওটা, কাজের বেটি রহিমা। ওটাতে আমি মানে শাবানা ম্যাডামের চুল কেটে দেই। তো এটার জন্য আমাকে অনেক জবাবদিহি করতে হয়েছে দর্শকদের কাছে, যে যখনই যেখানে আমাকে দেখেছে, আপনি কিভাবে তার চুলগুলো কাটলেন। এইটাই আমার এই একটাই ছবি, আমি আর কোনো ছবিতে খল চরিত্র করি নাই। আমরা একটু এই ঘটনাটা শুনতে চাই। আমাদের বাসায় ও কাজের মেয়ে ছিল এবং ছবিটার নামও ছিল কাজের বেটি রহিমা। তো ও আর কি আমার খাওয়া খেয়ে ফেলেছিল। তখন আমি ওকে বলছি যে তুই কেন এটা খেলি। তো তারপরে ওকে ওর চুলগুলো আমি ধরে কেচে দিয়ে কেটে দিই। ওই সিনটাই আর কি, মানে সবাই আমাকে খুব করেছে, কেন আপনি চুলটা কাটলেন। এটা আমাকে জবাবদিহি করতে হয়েছে। এই যে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে কত ধরনের চরিত্রে রূপ নিতে হয়, মানে তার জন্য আপনি নিজে কিভাবে প্রস্তুতি নিতেন? এটা অবশ্য আমি চিন্তা করতাম যে আমাকে দিয়ে এটা হবে কি না। এবং আমি যখন রক্তাক্ত বাংলা করি, তখন আমার প্রথম সন্তান আমার ছিল এবং আমি মানে একেবারে শেষ টাইম ছিল। তো আমি প্রথমে এইটা করতে চাইনি। আমি বললাম যে না, আমি এই গান, এরকম গান, তারপরে আমি পারবো না। বলে না, তুমি পারবে। তখন ওই গানটা দেখলে কেউ বুঝবে না যে তখন আমার বড় সন্তান আমার গর্ভে ছিল। কয় মাসের ছিল? একেবারে মানে ডাইরেক্টর মমতাজ আলী উনি গাড়ি রেডি রাখতেন যে যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সাথে সাথে যেন আমাকে হাসপাতালে নিতে পারে। এই পর্যায়ে ছিলাম আমি তখন, এবং ওই অবস্থায় আমি ওই গানটা করেছি। সেখানে তো আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারতের একজন বিখ্যাত অভিনেতা ছিলেন, প্রসেনজিতের বাবা করেছিলেন, বিশ্বজিৎ। জি জি, ওনার সাথে এই প্রসঙ্গেই শুনবো। রক্তাক্ত যে বাংলা সিনেমাটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানবো। আমি তখন আমাকে যখন বলল যে এরকম বিশ্বজিৎ, সে আমার ছবির হিরো,
এই মমতাজ আলী উনি আমাকে যখন বললেন, তা আমি বললাম যে ওনার সাথে আমি কিভাবে কাজ করব। বলে কি হ্যাঁ হ্যাঁ পারবা, তুমি পারবা। আমি বলছি কি না মমতাজ ভাই, আমার তো তারপরে গান ছিলেন লতা মঙ্গেশকর, এটা তো চারটিখানি কথা না, তার এই গান আমার মানে আমি লিপ দিব। বললো না তুমি পারবা। আমি বলছি আমি তো অসুস্থ। বলে কি তারপরও তুমি পারবা। তা আমাকে মানে সেই আমাকে বেশিরভাগ উৎসাহ করেছিলেন। এবং তারপরে তো আর কিছু বলার নাই, এখন তো সবাই আমাকে এই গানটা দিই, মানে আমার পরিচিতিটা এটা দিয়েই আমার আরও বেশি। এই জন্য আমি নিজেকে অনেক গানে লিপ করার জন্য শিল্পী তো করতেন, তার জন্য কি আলাদা করে আপনাদেরকে প্র্যাকটিস করতে হতো বা একটু গান পারতে হতো কিনা? না, আমার এই গানটা যেদিন হয় 3-4 ঘন্টার মধ্যে হয়েছে এই গানটা, কেন আমি অনেক অসুস্থ ছিলাম। আর মমতাজ ওনার সময়ও ছিল না এই গানটা তার মানে ইয়ে করার জন্য। তো 3-4 ঘন্টার ভিতরে এই গানটা শেষ করা হয়েছে। এবং ওই সেটেই সব কিছু আর কি, গান কোনো লিপ যে আগের থেকে রেডি করা এই করা না, ওই শুনেই তারপরে আগে বেশ কয়েকবার আমরা তো জানি যে আগে চলচ্চিত্র বা টিভি নাটকগুলোও কিন্তু আগে রিহার্সাল করে নেওয়া হতো। হ্যাঁ হ্যাঁ, আগে আমাদের ফিল্মেও তাই হতো। যেমন অনেক গান ছিল, যেমন আউটডোরে নাচ গান এগুলা, তখন আমরা নাচের রিহার্সাল করতাম। কিন্তু এখন তো আর নাই, এখন তো যখন তখন যা পারো তাই করো, এখন আর কোনো ইয়ে নাই। আগে তো আমাদের অনেক, এখন তো ডিজিটাল হয়ে গেছে, হ্যাঁ, সেই 35 সেই পর্দার যেটা বলি আমরা ফিতার সেই যুক্ত আর নাই এখন। হ্যাঁ এটাই এখন আর ওই মানে এখনই শর্ট, এখনই রেডি হও, এখনই চলো এই। আপনি বলছিলেন যে আপনার বেবি ছিল, পেটে বেবি ছিল, আপনার বড় সন্তান ছিল, কিন্তু এত সুন্দর করে গানটা কিন্তু খুবই ফাস্ট এবং নড়াচড়া সবকিছু আছে, তো কিভাবে করলেন এটা? ওইটা আমাকে মানে আমার শাড়িটাও ওইভাবেই পরানো ছিল। মমতাজ উনি আমাকে খুবই মানে হেল্প করেছে যার জন্য। আর মানে সব এইটুকু আমার ফ্রেমে ছিল, বাকিটা উনি একটা ইয়ে দিয়ে সব মানে ফ্রেমটাকে এমনভাবে হ্যাঁ এগুলো করে এসে, কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমার যে এক্ষুনি মানে কিছু একটা হবে, ওই অবস্থাতে আমি ওই গানটা করেছিলাম। আপনার কাছে যদি শুনতে চাই একটু এই গানের দুই এক লাইন। ও দাদা ভাই মূর্তি বানাও, নাক মুখ চোখ সবই বানাও, মন বানাতে পারো কি একটা ছোট, বোন বানাতে পারো কি দাদা ভাই, বোন বানাতে পারো কি। বাহ, আসলে মন আর বোন কিন্তু বানানো যায় না, ওটাই আপনার জিজ্ঞাসা ছিল সবসময়। জিজ্ঞাসা ছিল। আর লতা মঙ্গেশকরের গানের সঙ্গে যে লিপ মিলালেন, এটার জন্য নিজের ভিতরে একটা প্রাপ্তির একটা তো ইয়ে থেকে যায়। এটা তো আমার, এটা ধরতে গেলে আমি ভাগ্য আর কি, এটা আমার যে ওনার মতো একজন এত বড় একটা গুণী শিল্পী, আমি ওনার গান আমি লিপ দিব, এটা তো এখন পর্যন্ত বাংলাদেশে কেউ, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ করেনি। আমি একমাত্র শিল্পী যে আমি ওনার গান লিপ দিয়েছি। দর্শক, আবারও বিরতিতে যাচ্ছি, আমরা শুনছি সুলতানার গল্পগুলো, আমাদের সাথেই থাকুন। জীবন থেকে নেয়া জীবনের গল্পে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। সুলতানা, আমরা একটু আপনার নায়ক নায়িকাদের সাথে যে রিহার্সেল হতো ওই সময়ের কথাগুলো একটু শুনতে চাইবো, ভিতরের গল্পগুলো। আমরা তো পর্দায় সামনের অংশগুলো দেখতে পাই, ভিতরে অনেক সময় খুনসুটি, মনোমালিন্য, নানা ধরনের বিষয় ঘটে, আবার হৃদ্যতা, আত্মিকতা, এই গল্পগুলোও থাকে। আমরা একটু শুনি যে ওই ধরনের হলে কেমন হয়, মানে খারাপ সময়গুলো কেমন ছিল আর ভালো সময়গুলো কেমন ছিল। খারাপ সময় আমার ছিল না কোনো দিনই। খারাপ সময় বলতে আমরা হয়তো রিহার্সাল করতাম, যে হয়তো আমাদেরকে যখন সিকোয়েন্স বোঝানো হতো তখন আমরা হয়তো এমনি কথা বলতাম যে এটা এইভাবে করলে কীরকম হয়। তো এটার জন্য যে থাকতেন আমার কো আর্টিস্ট বা আমাদের হিরো বা হিরোইন যেই থাকতেন, আমরা মিলেমিশেই ওইভাবেই এটা মানে তৈরি করে নিতাম। আমরা একটু আপনার পারিবারিক বিষয়গুলো শুনতে চাইবো। আপনি 4 পুত্রের জননী এবং আপনি দীর্ঘদিন প্রবাস জীবনযাপন করেছেন।
সেই প্রসঙ্গে কবে মানে কত সালে গেলেন এবং দীর্ঘদিন থাকা কেন, দেশের প্রতি সেই ভালোবাসাটা কোথাও কোনো আপনার অভিযোগ অনুযোগ ছিল কিনা? আমার অভিযোগ করলে তো অনেক অভিযোগ আমার, আমি মানে যেসব অভিযোগ আমি করিও নাই আর করার ইচ্ছাও আমার নাই। তবে আমি প্রবাসে চলে গিয়েছি এটা নিজে থেকেই, আমি মানে ভাবলাম যে কিছুদিন বাইরে থাকি, তো এই জন্য ওখানে যাওয়ার পরে আমি তখন আমার ছেলেরা কেউ যেতে চায়নি, তো ছেলেরা পরে দিয়ে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো বলল যে আম্মা তুমি দেশে চলে আসো, এসে আমাদের সাথে থাকো। তো এরপরে আমি আসা যাওয়ার মধ্যে ছিলাম, তো এখন আমি একবারই চলে আসছি, আশা রাখি আর যাব না। আপনি পাবনার মেয়ে এবং বিখ্যাত একজন আছেন যাকে মহানায়িকা বলা হয়, সুচিত্রা সেনের সেই স্মৃতি বিজড়িত জায়গায় আপনারও জন্ম। সুচিত্রা সেন কিন্তু শেষ সময়ে আর কখনোই পর্দার সামনে আসেননি। ওনার একটা অভিযোগ ছিল বা অনুযোগের জায়গা ছিল, অভিমানের জায়গা ছিল। তো আপনার ক্ষেত্রে কি ও ধরনের কোনো বিষয় ছিল কিনা? অভিমান তো প্রতিটা মানুষেরই কিছু না কিছু থাকে, তো আমার অভিমান আমি আমার নিজের কাছেই, মানে আমার মনে হয়েছে যে আমি হয়তো যতটুকু পাওয়ার ছিল আমি পাইনি, ততটা আমি পাইনি, এই জন্য এইটুকু আমার মানে অভিমান তো থাকা উচিত আর কি মনে করি। আপনি শেষ কবে অভিনয় করলেন এবং মানে সেটার কি নাম ছিল? এটার আমি ওখান থেকে আসার পরে শেষ ছবি আমার যেটা ছিল দিল তো পাগল হ্যায়, ওটা আলিরাজ ওনার সাথে আমার ইয়েটা ছিল, আমাদের হাজব্যান্ড ওয়াইফ আর কি। আমি তো এইটাই আমার শেষ ছবি ছিল, দিল তো পাগল হ্যায়। এরপরে আর কখনো করার ইচ্ছা হয়নি বা মানে করবেন কিনা, এ ধরনের ইচ্ছা আছে কিনা? করার ইচ্ছা সেরকম আগের মতো যদি পরিবেশ, আগের সেই চরিত্র, আগের মতো মানুষ যদি পাই বা সেরকম যদি কোনো চরিত্র আমার জন্য হয় তাহলে আমি করব। আপনাদের সময় তো আসলে স্বর্ণালী সময় ছিল বলা হয়, চলচ্চিত্রের একটা স্বর্ণালী যুগ ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে একটা অস্থির পরিস্থিতি, চলচ্চিত্র সেই আগের সময়টা হারিয়ে ফেলেছে, এফডিসির সেই অবস্থাটা নেই। কেমন লাগে আপনার এখন? খুব খারাপ লাগে। কিছুদিন আগে যে আমাদের ভোট হলো, তো মানে আসলে সেই আগের পরিস্থিতি নেই, আগের সেই আন্তরিকতা, আগের সেই আমাদের শিল্পীরা, আগে যারা ডাইরেক্টর ওনারা কই, এখন তো কাউকেই দেখা যায় না, অনেকে হয়তো চলে গেছেন, কিন্তু আগের সেই পরিবেশ বা পরিস্থিতি ওইভাবে নেই। তো এর মধ্যে যদি ভালো কোনো চরিত্র আমি পাই বা আমাকে যদি ডাকে, আমার মানে শ্রোতা যারা আছেন ওরা যদি আমাকে পছন্দ করেন এখনো, তাহলে আমি আবার করব। মানে আপনি বলছিলেন যে আপনার সময়ের অনেকেই নেই, অনেকেই সেই মহাতারকা থেকে শুরু করে অনেক চলচ্চিত্র পরিচালক বেঁচে নেই আসলে, সময়ের বয়সের কারণেও তারা এখন বেঁচে নেই। আগে ছবি করেছি যেমন এতেশাম, মোস্তাফিজুর রহমান, তারপরে সুভাষ দত্ত, জহিরান সাহেব, ওনার ছবি করেছি আমি, তারপরে নারায়ণ ঘোষ, মিতা, কামাল আহমেদ। তো এনারা কোথায়, কাদের সাথে কাজ করব বলেন, ওনারা তো নাই। তো সেজন্যই আর কি সেই পরিবেশ আর হয়তো এই জীবনে পাবো কি না তাও জানি না। তাদের সম্পর্কে একটু শুনি, কোন পরিচালকের সঙ্গে কাজ করে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ছিলেন? দত্তদার ছবি করে আমার কাছে খুব, ওই যে বিনিময় ছবি করেছিলাম ওনার, আর বলা কামন, ওনার দুটো ছবি আমি করেছি। তো দত্তদা অনেক মজার মানুষ ছিলেন, মানে বকা দিলে সে খুব মজা করে বকাটাই দিতেন, যে বুঝতে দিত না যে সে মানে কি বলতে চাচ্ছে। তো ওনার সাথে কাজ করে অনেক মানে ইয়ে পেয়েছি, যেমন কামাল আহমেদ উনি, তারপরে নারায়ণ ঘোষ, মিতা, এসব ডাইরেক্টর তো আর কোথায় পাবো, জহির রেহান কোথায় পাবো।
বিখ্যাত সেই মানুষগুলোও নেই, তাদের মতো সেই কাজগুলো আর হবে কিনা হবে কিনা এটাও সন্দেহ। এখন ভালো কাজ হচ্ছে, এখনো যে হচ্ছে না সে তেমন না, কিন্তু ভালো কাজ হচ্ছে। আপনি তারা যদি আবার আপনাকে তাদের চলচ্চিত্রের জন্য আপনাকে নির্ণয় করে বা মনোনয়ন করে, আপনি কি ধরনের চরিত্রে অভিনয় করতে চাইবেন? এখন তো আমাকে যে মানে তারা যেটা মনে করবে যে এই চরিত্র করলে আপনাকে দিয়ে মানাবে বা আপনি করবেন কিনা, তাহলে আমার যদি পছন্দ হয় আর আমার মতো যদি হয় তাহলে আমি করব। কারণ এখন তো আর আমি সেই আগের বান্ধবী, ছোট বোন এগুলা তো আর করতে পারবো না, বা ভাবি। এখন আমার জন্য হয়তো মায়ের ক্যারেক্টার করবো, মানে বড় বোন, বড় ভাবি, এরকম কিছু হয়তো যদি হয়। কিন্তু নারী কেন্দ্রিক চরিত্র নিয়েও তো কাজ হয়, আমরা দেখি বাইরের দেশে কাজ হয়। হ্যাঁ, সেগুলো, সেই ধরনের কোনো চরিত্রে আপনার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, ওরকম যদি যদি চরিত্রের মধ্যে আমার সেরকম কিছু করার থাকে তাহলে আমি অবশ্যই করব। বলা তো হয় যারা অভিনয় করেন তাদের কিন্তু কখনো তৃপ্তি, মানে তারা তৃপ্ত হন না যে এই চরিত্রটা করে তার মানে আমি খুব ভালো করেছি, এরকম হয় না, আরও তাদের আকাঙ্ক্ষা থাকে। তা আপনার কি মনে হয় যে আপনি আপনার সেরা অভিনয়টা করতে পেরেছিলেন? আমি সেরা অভিনয় ওই যে আমার একটাই ছবি, সেটা হচ্ছে রক্তাক্ত বাংলা। এটাই আমার জীবনের মানে এটাই সেরা ছবি আমার এই জীবনে। আমি আমার মানে চলার পথে আমি এই পর্যন্ত যা পেয়েছি তার থেকে এই ছবিটাই আমার জন্য স্মরণীয়, এবং সবাই আমাকে দেখলেই ওই গানটা শুরু করে। এইটাই। আপনি তো কমেডিতেও করেছেন, টেলিসামাদের সাথে আপনার বেশ একটা জুটি ছিল, সেই প্রসঙ্গে একটু জানতে চাইবো। টেলিসামাদ ও খুব ভালো ছিল। তারপরে টেলিসামাদ আমাকে খুব করতো, ও কোনো ছবি পেলে যদি জোড়া কাকে নিবে তা আমার নামটা বলতো সে, তো ওর সাথে আমার খুব ভালো ছিল আর কি, এবং সবাই পছন্দও করতেন, বলতেন যে আপনি ওনার সাথে কাজ করেন। সবচেয়ে বেশি কি জুটি কার সাথে ছিল? টেলিসামাদের সাথে। এবং সবচেয়ে বেশি বোন বা বান্ধবী কার কার ক্ষেত্রে? বেশি বান্ধবী ছিল শাবানা আর কবরী ম্যাডাম, এদের সাথে। ববিতার সাথে আমার ছিল একটা ছবি, অবশ্য ওটাতে বান্ধবী ছিল না, ওটা আমি খল চরিত্রে অভিনয় করেছিলাম, শেষ পর্যন্ত ছবির নাম ছিল। আর বোন করেছি শওকত আকবর ওনার সাথে, ওই প্রথম ছবি অপরিচিতা। আর আপনি যে সবসময় তো বান্ধবী বোন এভাবে হতেন, কিন্তু যখন খল চরিত্রটা আপনার প্রস্তাব আসলো তখন কেমন আপনি করতে চেয়েছিলেন? কি ধরনের ছিল আপনার রিয়াকশনটা? আমি বললাম যে আমি তো পারবো না। বলে কি না পারবো, আমরা করাই নিব তোমাকে দিয়ে। যেমন এই যে কাজের বেটি রহিমা, এটা তো আমি চিন্তাই করি নাই যে এটা এমন একটা চরিত্র ছিল, মানে সবাই আমাকে ভালো কেউ বলে নাই, এটা সত্যি কথা। মানে এত ভালো সব সময় করতে করতে একটা করেছেন, ওটাই সবার কাছে বেশি চোখে পড়ে গেছে। হ্যাঁ, বেশি চোখে, মানে একদম পড়ে গেছে। এটা একেবারে মানে অন্যরকম ছিল। আপনার কাছে কি পরে মনে হতো কেন করলাম? না, আমি যেহেতু শিল্পী একজন, আমার সব রকম চরিত্রই করা উচিত, এবং করে দেখি আমাকে কে কোনটাতে গ্রহণযোগ্য করে, এটাই আর কি, এই জন্যই করেছি। অনেক মজার অভিজ্ঞতাগুলো শুনছিলাম আপনার চলচ্চিত্র জীবনের, আরও শুনবো, আমরা বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি। আমাদের জীবন থেকে নেয়ার আজকের গল্পে আছেন সুলতানা। আপনারা শুনতে থাকুন আমাদের গল্পগুলো। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবন থেকে নেয়া পডকাস্টে। আমাদের সাথে আছেন সুলতানা, আমরা তার গল্পে ফিরে যাচ্ছি। সুলতানা, আপনার যে মানে বিখ্যাত সব চলচ্চিত্রের কথা বলছিলেন, আপনি কি কোনো ঐতিহাসিক কোনো চরিত্রে অভিনয় করেছেন কিনা? সিরাজউদ্দৌলাতে করেছি, কিন্তু ওটা আলিয়ার বান্ধবী চরিত্রে আর কি। তো আলিয়া তো করতেন আমাদের শ্রদ্ধেয় আনোয়ারা, উনি তো ওর বান্ধবী হিসাবে করেছিলাম। এখনো যারা জীবিত আছেন, আমাদের অনেক গুণী শিল্পী আছেন এখনো, তারা যে তাদের বার্ধক্যের কারণে হয়তো তারা অভিনয় করছেন না, তাদের সাথে কি যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হয় কিনা? তা আমার সাথে যোগাযোগ অনেক দিন মানে হচ্ছে না, বা আমি তো দেশে ছিলাম না। তবে এইবারে আমাদের মানে শিল্পীদের যে ইলেকশনে বেশ অনেকজনদের সাথে আমার দেখা হয়েছে। অনেকে তো আমাকে চিনতেই পারে না, বলে মানে পরিচয় দিতে হয়েছে, আরেকজন বলে দেয় যে
দেখেন তো ওনাকে চিনতে পারেন কি না, বলে কে এইভাবে। তো এখন আবার ফের দেখা হচ্ছে। তো আশা রাখি ভবিষ্যতে সবার সাথে আবারও দেখা হবে। এফডিসির যে এখন একটা ভঙ্গুর অবস্থা চলছে, এই অবস্থা থেকে আপনার কি বলার আছে শিল্পী সমিতির প্রতি, যেহেতু নির্বাচন হয়ে গেল? হ্যাঁ, বলার তো এখন মাত্র নির্বাচনটা হলো, এখন দেখা যাক যারা এসছেন তারা কিভাবে এটাকে পরিচালনা করেন, এটাই বলা যায়। এবং গ্রহণযোগ্য কিভাবে তাদের ওরা করে, এখনো কিছু বলা যায় না। ভালো হলে ভালো, তাহলে তো আর আমাদের তো শিল্পীদের যে অবস্থা, আমরা তো সবাই কি ভালো আছি আমরা, মনে হয় না। তো সেই দিকে তাদের একটু খেয়াল দিতে হবে যে আমরা শিল্পীরা আগের এখন যে আমরা কে কোথায় আছি, কিভাবে আছি, এইটা অন্তত তাদের একটু খোঁজ নিতে হবে। তাহলে বোঝা যাবে যে আমরা কতটা ভালো আছি বা কে কতটা করতে পারে। আপনাদের, আমি যদি একটু জানতে চাই, পারিশ্রমিক আসলে কেমন ছিল? আমাদের তো আগে পারিশ্রমিক ওইরকম ছিল না। এখন যেটা হয় বা সবাই যেটা পায়, আমরা তো ওই যুগে পাইনি। আমাদের কিন্তু বেশিরভাগ অন্যভাবে কাজ করতাম। হয়তো আমাদের যেমন সিনিয়র যারা ডাইরেক্টর ছিলেন, যেমন কামাল আহমেদ, উনি হয়তো বলতো যে একটা চরিত্র আছে, আসো, আমি শুটিংয়ে চলে আসতাম। কিন্তু কোনো যে চুক্তি বা কিছু ওই দিনে ছিল না। ওনারা আমাদেরকে যা দিতেন, যতটা মনে করতেন, আমরা ঠিক ওইভাবে গ্রহণ করতাম। কিন্তু ওই সময় তো আমরা ওইভাবে পাইনি টাকা পয়সা। যারা তারা নায়িকা হতেন যারা, তাদের থেকে আপনাদের সেই পার্থক্যটা কেমন থাকতো? অনেক বেশি, অনেক পার্থক্য, অনেক। একটা নায়ক নায়িকার থেকে আমরা যারা আদার্স, আমরা যারা সাইডে কাজ করতাম, এটা দাম আমি জানি না, কেউ হয়তো আমার উপরে অন্যভাবে নিতে পারে, কিন্তু সত্যি কথা বলতে আমরা সেরকম পারিশ্রমিক পাইনি। এবং একটা জায়গায় যখন সিনেমার সেট নিয়ে, আপনারা তো আউটডোরে শুটিং করতেন, এফডিসিতে করতেন, যখন যেতেন পুরো টিম নিয়ে, নায়িকাদের প্রতি এক ধরনের হতো, বোন হিসাবে বা ভাবি হিসাবে, বান্ধবী হিসাবে, মূল্যায়নটা কেমন হতো? না, সেদিকে মূল্যায়ন ঠিক ছিল। আমরা যেমন কক্সবাজারে বা অন্য অন্য আউটডোরে আমরা যেখানেই গিয়েছি, মূল্যায়ন এদিক দিয়ে ঠিক আছে। এটার কোনো ছিল না যে নায়ক নায়িকাদের একরকম, আমাদেরকে একরকম, না। এটা আমাদের ডাইরেক্টর, প্রডিউসার আমাদের খুব খেয়াল করে রাখতেন। এটার কোনো ভেদাভেদ আমি পাইনি আর কি, বাকিটা আমি বলতে পারবো না। আর দর্শকদের রিয়াকশন, কোথাও গেলে দর্শকরা নায়ক নায়িকাদের দেখে বা আপনাদের প্রতি? হ্যাঁ, তখন যেহেতু ওদের প্রতি একটু থাকতো বেশি, আমরা যেমন আর কি, যা আমরা হয়তো কিছুটা ছিলাম, কিন্তু তারপরেও ওদের থেকে ওরা যেটা পেত ওটা আমরা পেতাম না। ওটা ওইভাবে করেই আপনাদের মানসিক তৈরি হয়ে গিয়েছে। জি, এখন যদি আবার নিতেই হবে, এটা তো কিছু করার নাই। এখন যদি আবার, এটা সম্ভব না কখনোই, কবরী ওনাদেরকে তো আর ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু তারপরেও যদি কবরীর সাথে আপনার দেখা হয়, কি বলবেন আপনি? তার সাথে তো হয়তো দেখা হতে পারে ওপারে গেলে, যদি দেখা হয়। এখন তো আর এখানে তো আর সে বেঁচে নাই যে তার সাথে আমার দেখা হবে। তবে তার জন্য আমার অনেক অনেক দোয়া। সে যেখানেই আছেন, যেভাবে আছেন, যেন ভালো থাকেন। আপনার এই চলচ্চিত্রের নিজের আপনার নিজস্ব কোনো প্ল্যান আছে কিনা, যে আপনি অভিনয় বা এগুলো নিয়ে কোনো কাজ করবেন কিনা, এই ধরনের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? নিজস্ব কোনো ওরকম কোনো পরিকল্পনা আমার নাই। তবে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আবার কি আপনি ফিরে আসবেন আমাদের মাঝে কাজ করতে। আমার যারা ভক্ত, আমাকে যারা পছন্দ করে, তারা যদি চায়, তাহলে ইনশাল্লাহ আমি আমার কাজের মাঝে ফিরে আসতে পারি। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে এতটা সময় দিলেন। আমরা সেই রূপালী পর্দার সুলতানাকে হারিয়ে ফেলেছিলাম, আমরা অনেক দিন পর আপনাকে পেলাম আমাদের জীবন থেকে নেওয়া পডকাস্টের মধ্যে দিয়ে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমার দর্শকদের জন্য আমার এই কথাই বলা, যদি আমার দর্শকরা
আমাকে যদি ভালোবাসেন, আমাকে যদি চান, আবার আবার যদি ছবিতে আমি ফিরে আসি, এটা যদি তারা দেখতে চায়, তাহলে আমি অবশ্যই অবশ্যই আসব। সবার জন্য আমার দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। সুলতানা ছিল আমাদের সাথে, তার গল্পগুলো আপনারা শুনলেন। সুলতানা একজন নায়িকা না হয়েও কি করে আমাদের হৃদয়ে এতদিন ধরে অমলিন হয়ে আছেন। আমরা চাই যে সুলতানা আবারও অভিনয়ে ফিরে আসবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আবারও। আমরা শেষ করছি আজকের পর্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গল্প নিয়ে।